আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ওয়েবস টপ 10 এর ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো যে ওয়েবস টপ 10 এর যে টপ 10 যে ভালনারেবিলিটি গুলো আছে ওগুলোর ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো। তো আসলে আমরা জানবো যে এই যে ভালনারেবিলিটি গুলো আছে এগুলো আসলে কি ধরনের ভালনারেবিলিটি বা কিভাবে এগুলো একটি ওয়েব অ্যাপ্লিকেশনকে ইনফেক্টেড করে। তো প্র্যাকটিক্যাল তো দেখা সম্ভব না, কারণ প্র্যাকটিক্যাল দেখাতে গেলে তো ইউটিউব থেকে আবার রেস্ট্রিকশন দিবে। তার কারণে আসলে আমরা ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো যে এই ভার্নাপিটিগুলো আসলে কি এবং কিভাবে হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনারা আর কি আসলে বুঝতে পারবেন এই টপ 10 ভার্নাপিটিগুলো সম্পর্কে এবং জানতে পারবেন। তো ওয়েবস হলো যে মানে অপসটা আর কি বলা যায় যে OWASP। এটা হলো যে ওপেন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্ট। তো এটা একটা সংস্থা আর কি, যেটা আর কি ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি নিয়ে আর কি কাজ করে। তো এটা আর কি প্রতি 3 বছর পর পর টপ 10 ভার্নাবিলিটিগুলো যে থাকে, ওয়েব অ্যাপ্লিকেশনের যে টপ 10 ভার্নাবিলিটিগুলো থাকে ওগুলো পাবলিশ করে প্রতি 3 বছর পর পর। তো বর্তমানে হলো যে ওয়েবসের যে 3 বছর পর পর যে পাবলিশ করে তার এখনও পাবলিশ করে নাই। সর্বশেষ 2021 সাল পর্যন্ত পাবলিশ করছে, তো এখন আর পাবলিশ করে নাই। তো এখনও আর কি এই ভার্নাবিলিটিগুলোই টপ 10-এ আছে। তো হয়তোবা 2024 বা 25-এ করবে আবার নতুন করে পাবলিশ। তো বর্তমানে যে টপ 10গুলো আছে এগুলো আসলে আমরা সম্পর্কে আসলে জানি। তো প্রথমে আছে হলো ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, তারপর ক্রিপ্টোগ্রাফিক ফেলিয়ার, ইনজেকশন, ইনসিকিউর ডিজাইন, সিকিউরিটি মিসকনফিগারেশন, ভার্নাবিলিটি অ্যান্ড আউটডেট কম্পোনেন্টস, আইডেন্টিফিকেশন এবং অথেন্টিকেশন ফেলিয়ার, সফটওয়্যার অ্যান্ড ডাটা ইন্টিগ্রিটি ফেলিয়ার্স, সিকিউরিটি লগিং অ্যান্ড মনিটরিং ফেলিয়ার্স, সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি বা SSRF। তো আমরা এখন এগুলার ডেফিনেশন সম্পর্কে জানবো। যে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, যে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, এই যে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোলের একটা দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে। তো ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোলটা হলো সাধারণত আমরা ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল বলতে বুঝি যখন কেউ অ্যাক্সেস কন্ট্রোল ব্রেক করে তার অ্যাক্সেস অ্যাবিলিটির বাহিরে অ্যাক্সেস করতে পারে। যেমন কোনো প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমগুলোতে এমপ্লয়ি ভিত্তিক বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড ইউজার ক্রিয়েট করা থাকে। সাধারণত একজন স্ট্যান্ডার্ড ইউজার বা নর্মাল ইউজার শুধুমাত্র তাদের তৈরি করা ফাইল বা প্রোগ্রাম এডিট এবং ডিলিট করতে পারে, বা তাদের যতটুকু কাজ করার পারমিশন দেওয়া হয়েছে তারা ততটুকুই কাজ করতে পারবে। তারা কখনোই তাদের অ্যাক্সেস অ্যাবিলিটি ব্রেক করে কাজ করতে পারবে না, বা অ্যাডমিন ইউজারের অ্যাক্সেস করতে পারবে না। যদি এমন কোনো ভার্নাবিলিটি বা উইকনেস বা হিউম্যান এরর থাকে ওই কোম্পানির সিস্টেমগুলোতে, তাহলে কিন্তু যার ফলে আর কি আনঅথরাইজ অ্যাক্সেস করা যাবে আর কি। স্ট্যান্ডার্ড ইউজাররা কিন্তু আনঅথরাইজ অ্যাক্সেস করতে পারবে, বা যে কোনো থার্ড পার্টি কী করতে পারবে, আনঅথরাইজ অ্যাক্সেস করতে পারবে। আর এই ভার্নাবিলিটিগুলোকেই বলা হয় আর কি ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল। তো ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যেমনটা ফেসবুক দিয়েই বুঝি। ফেসবুক তো ফেসবুক বা ইনস্টাগ্রাম, এটা কি, এগুলোতে আপনি যদি কোনো ইউজার অ্যাকাউন্ট খুলেন তাহলে শুধুমাত্র আপনার ইউজার অ্যাকাউন্টের তৈরি মানে আপনি যে ইউজার অ্যাকাউন্টটা তৈরি করবেন ওই ইউজার অ্যাকাউন্টারের যে আপনার যে ইনফরমেশন থাকবে, পার্সোনাল ইনফরমেশন, ওগুলাই কিন্তু শুধু আপনি এডিট বা ডিলিট করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি আপনার ইউজার ব্যতীত কিন্তু আপনি অন্য কারো ইউজার অ্যাকাউন্টে যায় কিন্তু তার পার্সোনাল ইনফরমেশন আপনি এডিট বা ডিলিট করতে পারবেন না। তো ফেসবুকে বা ইনস্টাগ্রামের আপনি এমন একটা ভার্নাবিলিটি পেয়ে গেলেন যার ফলে আর কি আপনি কি করলেন, আপনার ইউজার অ্যাকাউন্ট রেখে আপনি আরেকজন ইউজার অ্যাকাউন্টের যে ইনফরমেশন এডিট করা শুরু করে দিলেন। এটা কিন্তু একটা ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল ফেলিয়ার হয়ে গেল, বা এটা ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল ভার্নাবিলিটির ভিতরে পড়ে গেল এটা। এরকম ভার্নাবিলিটিগুলোকেই ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল বলা হয়। তো তারপর হলো যে ক্রিপ্টোগ্রাফি ফেলিয়ার। ক্রিপ্টোগ্রাফিটা বলতো আর কি যে ইনক্রিপশন টাইপটারে বোঝায়, যে ডাটা ইনক্রিপশন করাকে বোঝায় আর কি। তো ক্রিপ্টোগ্রাফি হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে প্লেন টেক্সটকে ইনক্রিপ্টেড টেক্সটে রূপান্তরিত করা হয়। কোনো ইনফরমেশনকে আনঅথরাইজ অ্যাক্সেস হতে বাঁচানোর জন্য ক্রিপ্টোগ্রাফির ব্যবহার করা হয়। ক্রিপ্টোগ্রাফি ফেলিয়ার হলো কোনো ইনফরমেশন সঠিকভাবে ইনক্রিপশন না হওয়া।
যখন আপনি কোনো ওয়েবসাইট ভিজিট করবেন, ওই ওয়েবসাইটের আপনার সকল ইনফরমেশন এনক্রিপ্টেড আকারে থাকে। আপনি যখন একটা ওয়েবসাইটে ভিজিট করবেন তখন কিন্তু ওই ওয়েবসাইটের যে আপনি যা করবেন, ওই একটা ওয়েবসাইটে আপনি যদি ইউজার ইনফরমেশন দেন বা লগইন ইনফরমেশন দেন বা আপনি যে যা করবেন, যা কিছু করবেন সব কিন্তু এনক্রিপ্টেড হিসাবে আপনার ওই ওয়েবসাইট থেকে সার্ভারে প্রেরণ হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকে। এটা আর কি থার্ড পার্টির বুঝার চান্স নাই, যে বুঝতেও পারবে না। যদি এনক্রিপশন ইয়াটা দেখে বা টেক্সটগুলো যদি দেখে তাও কিন্তু বুঝতে পারবে না যে এটা ভিতরে কি আছে। তো এখন কি হলো যে আপনার যে ইনফরমেশনগুলো এগুলো যখন এনক্রিপ্টেড হিসাবে কিন্তু আছে, এখন কি হলো যে আপনার ডিভাইস থেকে এই ওয়েবসাইটের বা ওয়েব অ্যাপ্লিকেশনের সার্ভারে যাওয়ার সময়, মানে যাওয়ার পথে, চলতি পথে কোনো কারণে, ত্রুটির কারণে ওই এনক্রিপশনগুলো ব্রেক হয়ে গেল বা সঠিকভাবে কোনো কিছু এনক্রিপশন হলো না টেক্সটগুলো, বা এনক্রিপশন হওয়ার সময় মানে এনক্রিপশন হওয়ারই গেল, কিন্তু মাঝপথে কেউ থার্ড পার্টি ওটা কী করলো, কোনো মেথডের ব্যবহার করে এটা রিড করে নিল বা কোনো কিছু ত্রুটি দেখা দিছে, যে এনক্রিপশন মেথডে কিছু ত্রুটি দেখা দিছে, যার ফলে কী হলো, কোনো থার্ড পার্টি কী করছে, চলার পথে ওটা কী করছে, রিড করে ফেলছে কোনো মেথড ব্যবহার করে। তো এগুলো কিন্তু এই ইনক্রিপশন ফেলিয়ার হয়ে গেল, যে ক্রিপ্টোগ্রাফি ফেলিয়ার হয়ে গেল। আর ইনক্রিপশন ডাটাটাকে মানে প্লেন টেক্সটকে আবার নর্মাল টেক্সটে রূপান্তরিত করাতে কিন্তু বলা হয় ডিক্রিপ্টেড বা ডিক্রিপশন। তো যে থার্ড পার্টি যে ব্যবহার করবো ওই কিন্তু আপনার ইনক্রিপশন ডাটাটা পাইবো, ইনক্রিপশন ডাটাটা থেকে ও আবার কী করবো, প্লেন টেক্সটে রূপান্তরিত করবো। এই প্লেন টেক্সটে রূপান্তরিত করাকে বলা হয় ডিক্রিপশন। তো এই যে কোনো ওয়েবসাইটে যদি ওরকম ইনক্রিপশন টাইপের যে ইনক্রিপশন হইতাছে না সঠিকভাবে, বা ইনক্রিপশন হইতাছে ঠিকই কিন্তু চলার পথে কী করতেছে, ট্রান্সফার হওয়ার পথে কী হইতেছে, ডাটাটা আবার অ্যাক্সেস নিয়ে দিতেছে অন্য কেউ। তো এরকম যে ভালনারেবিলিটিগুলো থাকে এগুলোকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি ফেলিয়ার। তারপর হলো যে ইনক্রিপশন ফেলিয়ার, মানে ইনজেকশন। তারপর হলো যে ইনজেকশন, 3 নাম্বার ভালনারেবিলিটি। ইনজেকশনটা হলো 3 নাম্বার ভালনারেবিলিটি। তো আমরা দেখি ইনজেকশনটা আসলে কি। যখন কোনো ওয়েবসাইটে এমন কিছু ইনপুট দেওয়া হয় যার ফলে ওই ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে ভেরিফাই না করে, মানে যে জিনিসটা আপনি ইনজেকশন করছেন ওই জিনিসটা কী করছে, ভেরিফাই করে নেই, ভেরিফাই না করে অ্যাকসেপ্ট করে নিছে, এবং আপনি যা যা ইনফরমেশন ওই চাইছেন ওই ইনজেকশনের ভিতরে তা আপনারা দিয়ে দিছে। তো এটা কিন্তু ইনক্রিপশন ফেলিয়ার হয়েছে। তো এরকম ভালনারেবিলিটিকে ইনক্রিপশন ভালনারেবিলিটি বলা হয়, মানে ইনজেকশন ভালনারেবিলিটি বলা হয়। যেমন এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি, ক্রস সাইট স্ক্রিপ্টিং, কমান্ড ইনজেকশন, তারপর ইনজেকশন অ্যাটাক এর মাধ্যমে সিকিউরিটি, মানে ইনজেকশন অ্যাটাকের মাধ্যমে সার্ভারকে প্লে লোড ইনজেক্ট করে, মানে ইনজেকশন যে অ্যাটাকটা দেওয়া হয়, ইনজেকশন অ্যাটাকের মাধ্যমে সার্ভারে কিছু মানে এরকম কিছু একটা কমান্ড দেওয়া হয়, ওই কমান্ডের মাধ্যমে প্লে লোড ইনজেক্ট করা হয় সার্ভারের ভিতরে। তো যার ফলে কি হয়, সার্ভারটা কিন্তু কিছু বুঝতে পারে না। যদি সার্ভারের ভিতরে এই ইনজেকশন ভালনারেবিলিটি থাকে তো সার্ভার কিন্তু তখন ধরতে পারে না যে ওরে কি প্লে লোডটা দিছে বা ওরে কি ইনজেকশন দিতেছে, যে এটার ইনজেকশনটা দেওয়ার ফলে কি হইব, কি প্রতিক্রিয়াটা আসবে, এটা কিন্তু ওই যে ওই ওয়েব অ্যাপ্লিকেশনে যদি ইনজেকশন ত্রুটি থাকে তাহলে কিন্তু ওগুলো বুঝতে পারে না। ওই অ্যাপ্লিকেশন কী করে কমান্ড দেওয়ার সাথে সাথে ও কী করে আউটপুটটা দিয়ে দেয়, কারণ ওর কাছে ডিফাইন করা নাই যে এটা একটা ইনজেকশন বা এটা দেওয়া যাবে না লোকালয়। তো এই ইনজেকশনগুলো দেওয়ার সাথে সাথে ও দিয়ে দেয়। তো এরকম যদি কোনো ভালনারেবিলিটি থাকে তাহলে সেটা হবে হলো যে ইনজেকশন ভালনারেবিলিটি। এগুলো কিন্তু এই যে টপ 10 যে ভালনারেবিলিটিগুলো এগুলো কিন্তু বর্তমানে চলতেছে, এগুলোই কিন্তু বেশি হয়ে থাকে বিভিন্ন ওয়েবসাইটে। তারপর যে আমরা 4 নাম্বারে হলো যে এই যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো আর কি, যে এক্সাম্পল দেওয়া আছে যে কিছু এই যে এরকমভাবে কিন্তু ইনজেকশন করা হয়। তো এটা এসকিউএল ইনজেকশনের মাধ্যমে করা যায়, তারপর কমান্ড ইনজেকশনের মাধ্যমে করা যায়, বিভিন্নভাবে মেথড আছে, কিছু মেথড আছে, ওই মেথডগুলো ফলো করে এরকম বিভিন্ন ধরনের ইনজেকশন করা যায়। এই যে কিন্তু এই যে এক্সাম্পল দিয়ে দিছি, যাকে এক্সাম্পল দিয়ে তারপর দেখায় দিছে। তো এই এক্সাম্পলগুলো যদি আপনারা ফলো করেন, এই জায়গায় ট্রাইহ্যাকমের এক্সাম্পলগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা সহজেই এগুলো বুঝতে পারবেন। এই যে ওয়েবসের যে টপ 10 ভালনারেবিলিটিগুলো দেওয়া আছে, এই ভালনারেবিলিটিগুলো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল আকারে এক্সপ্লেন করা আছে এবং ডেফিনেশন আকারেও এক্সপ্লেন করা আছে। এগুলো ফলো করলে আপনারা সহজেই এটার প্র্যাকটিক্যালটা বুঝতে পারবেন।
তো আমরা 4 নাম্বার ইয়াতে যাই। 4 নাম্বার যে ইয়াটা ছিল, ভালনারেবিলিটিটা ছিল, সেটা ছিল ইনসিকিউর ডিজাইন। এই যে ইনসিকিউর ডিজাইন, ইনসিকিউর ডিজাইনটা হলো এটি সাধারণত ওয়েবসাইট বা সফটওয়্যার আপডেট করার সময় হয়ে থাকে। মানে কোনো একটা ওয়েবসাইট বা সফটওয়্যার আপনি তৈরি করলেন, এখন কি করতেছেন, এটার আপনি বিভিন্ন পার্টে তৈরি করলেন, এখন আপনি কি করতেছেন, এক এক সময় এক একটা পার্ট কি করতেছেন, আপডেট করতেছেন বা টেস্টিং করতেছেন পার্টগুলোতে। তো টেস্টিং করার সময় আপনি ধরেন কিছু সিকিউরিটি ফিচার দিয়ে রাখলেন, অনেক ধরনের সিকিউরিটি ফিচার দিয়ে রাখলেন, লগইন সিকিউরিটি ফিচার দিয়ে রাখলেন, তারপর ইউজার সিকিউরিটি ফিচার দিয়ে রাখলেন। এখন আপনি যেহেতু টেস্ট করতেছেন বা আপডেটের কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনার কি হবে যে আপনার কিন্তু বারবার যদি লগইন সাইটে আপনি টেস্ট করেন বা আপডেটের কাজ করেন, তো আপনার কিন্তু বারবার লগইন করতে হবে এবং কি করতে হবে, ভেরিফাই করতে হবে যে হ্যাঁ আপনি আসল ইউজার, যে মেইন ইউজার। তো আপনি কি করলেন, আপডেট করার সময় বা টেস্ট করার সময় এই ফিচারগুলো অফ করে দিলেন। তো আপনি কি করলেন, কাজ করলেন ঠিকই, ওই আপডেটটা করলেন ঠিকই, আপডেট কাজটা করলেন ঠিকই, কিন্তু যখন আপনার কাজটা কমপ্লিট হলো আপনার কি হলো, খেয়াল নাই। খেয়াল না থাকার কারণে আপনি ওই অপশনটা ফিচারটাকে, সিকিউরিটি ফিচারটা কি করলেন না, অফ করলেন, অন করলেন না। যার ফলে কি হলো যে ইউজারের মাধ্যমে মানে ইউজারদের মাঝে যখন আপনি এটা পাবলিশ করে দিবেন, এই সফটওয়্যারটা বা ওয়েব অ্যাপ্লিকেশনটা পাবলিশ করে দিবেন, তখন কিন্তু তারা যখন ওই যে ফিচারগুলো আপনি অফ রাখছেন, ওই ফিচারের কিন্তু সুবিধা পাবে না। যে তারা যে লগ ইন করবে, এখন তার অ্যাকাউন্ট দিয়া বা তার আইপি দিয়া যদি একাধিকবার বা অন্য কেউ যদি তার ওই অ্যাকাউন্টে যদি লগ ইন করতে যায়, তখন কিন্তু ওই যে আপনার ফিচারগুলো কিন্তু অফ করে রাখছেন, সিকিউরিটি ফিচারগুলো। তো যার কারণে কি হবে, আপনার ওই যে লগ ইন করার সময় কিন্তু কোনো ভেরিফিকেশন চাবে না বা অথেন্টিকেশন চাবে না, যে এই ইউজার আইডেন্টিফিকেশন কিন্তু করবে না, ওই কি ডাইরেক্ট ঢুকতে দিয়ে দিবে। তো এগুলো হলো ইনসিকিউর ডিজাইনের ভিতরে পড়ে। এই যে এই জায়গায় এক্সাম্পলটা দেওয়া হয়েছে ওটিপি দিয়া, যে অনেক ক্ষেত্রে কী করে, লগ ইনের সময় ওটিপি চায়, যে 6 কোডের বা 4 কোডের বা এরকম কিছু ওটিপি চায়। তো ওটিপিগুলো দিলে তারপর লগ ইন করতে দেয়। তো এই যে আপনি যদি এরকম আপডেটের সময় এই ফিচারগুলো যদি অফ করে দেন, তাহলে কিন্তু আর কাজ করবে না ওই ইয়াটা, যে কেউ লগ ইন করে ফেলতে পারবে। স্পেসিফিক ইউজার কিন্তু তখন লগ ইন করতে পারবে না, তখন কিন্তু যে কেউ আর কি ওই ওই জায়গায় লগ ইন করতে পারবে। তো এই জায়গায় বলা হয় হলো যে ইনসিকিউর ডিজাইন। তো এটা আমরা এক্সাম্পল হিসেবে আমরা জিমেল দিয়ে বুঝতে পারি, যে জিমেলের ক্ষেত্রে কি হয়, আমরা যখন একটা ডিভাইস থেকে অন্য আরেকটা ডিভাইসে যখন নতুন জিমেলটা লগ ইন করতে যাই, তখন কি হয়, ও কিন্তু একটা ভেরিফিকেশন চায়, যে আগের যে ডিভাইসটা থাকে ওই ডিভাইসে কিন্তু একটা ইএস অপশন ওঠে বা মেসেজ অপশন যায়, যে একটা ওটিপি যায় অথবা ইএস অপশন উঠে। তো এগুলো কিন্তু চায়, এটা কিন্তু একটা সিকিউরিটি ফিচার। তো আপনি এটা কিন্তু একটা ডিজাইনের ভিতরে পড়ে, সিকিউরিটি ফিচার ডিজাইনের ভিতরে পড়ে। তো এখন কি করলো, জিমেল কোম্পানি কি করলো, তারা যখন এই পেজটা আপডেট করলো, আপডেট করার সময় তারা যেহেতু আপডেট করবে, টেক্সটিং করবে, বিভিন্ন ধরনের কাজ করবে, তারা কি করলো, এই ফিচারটা অফ করে দিল, অফ করে তারা টেক্সটিং করলো, আপডেট করলো। কিন্তু আপডেট শেষে তারা কি করলো, এই ফিচারটার অন করতে ভুলে গেল বা কোনো কারণে, ত্রুটির কারণে হয়তো বা অন করছে, কিন্তু ত্রুটির কারণে এটা অফ হয়ে থাকলো। এটা কিন্তু আর চেক করে নাই, তারা চেক না করে এটা কি করলো, আবার পাবলিশ করে দিল জিমেলের এই আপডেটটা। তো এখন কি হলো, যে আমরা যারা ইউজার আছি, আমরা কি করব, যখন লগ ইন করবো অন্য ডিভাইসে, তখন কিন্তু আমাদের মোবাইলে যদি এই যে জিমেলের যতই ভেরিফিকেশন অপশন বা টু ফ্যাক্ট অথেন্টিকেশন অন থাকুক না কেন আমাদের মোবাইলে, কিন্তু এই যে জিমেল কর্তৃক কিন্তু ওটা অফ আছে কোনো ত্রুটির কারণে, হয়তো বা ভুলবশত কারণে, তখন কিন্তু আর আমাদের অন্য ডিভাইসে লগ ইন করার সময় কোনো ভেরিফিকেশন বা ওটিপি বা এসএমএস কিন্তু আসবে না, সাথে সাথে কিন্তু লগ ইন হয়ে যাবে। তখন কিন্তু আপনি না, শুধু অন্য কোনো থার্ড পার্টিও কিন্তু আপনার এই জিমেলটা কিন্তু লগ ইন হয়ে যেতে পারবে, আপনার কাছে কোনো ইনফরমেশন আসবে না, অতি সহজেই কিন্তু এটা হ্যাক হয়ে যাবে। তো এইগুলাকে বলা হলো ইনসিকিউর ডিজাইন। মানে সিকিউরিটি ডিজাইন ঠিকই আছে, বা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু মানে পাবলিকের জন্য বা ইউজারদের জন্য সেফ না। তো এটাকে বলা হলো ইনসিকিউর ডিজাইন। তারপর আসি আমরা এই যে জায়গাতে এক্সাম্পল দেখলামই, আমরা সুন্দর এক্সাম্পল একটা দেওয়া আছে। তো তারপর যে 5 নাম্বারটা হলো সিকিউরিটি মিসকনফিগারেশন। তো এটা দেখি আমরা, এই যে এই জায়গায় এক্সাম্পলও দেওয়া আছে। তো এটার ডেফিনেশনটা জানি, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার সময় প্রপার সিকিউরিটি প্রদান না করা, বা যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার সময় প্রপার সিকিউরিটি দিলাম না, যে সিকিউরিটি দরকার ওগুলো আমরা দিলাম না। তারপর কি করলাম, আননেসেসারি ফিচার ডিসেবল করলাম না। যে একটা ওয়েবসাইট তৈরি করার সময় আমরা যদি কোনো প্লাগইন বা অন্য কিছু যদি
অ্যাড করি এক্সট্রাভাবে, তো ওই জায়গায় কিন্তু আননেসেসারি কিছু ফিচার থাকে যেগুলো আমরা অফ না করলে আমাদের কিন্তু মাঝে মধ্যে ওই ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করার ক্ষেত্রে বা তৈরি কাজ করার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, যার কারণে কিন্তু হ্যাকও হয়ে যায় অনেক সময়। তারপর আমরা কি করলাম, ওয়েবসাইট ঠিকই তৈরি করলাম, তৈরি করে আমরা কি করলাম, ওইটা সিকিউর কোনো প্ল্যাটফর্ম ইউজ করে মানে ইউজ না করে হোস্ট করে দিলাম। যে আমরা যেহেতু অবশ্যই প্রত্যেকটা আর কি ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট কিন্তু হোস্ট করতে হয়, তো আমরা কি করলাম, সিকিউর কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করলাম না, আমরা কি করলাম, টেলনেট ব্যবহার করলাম, এফটিটিপি ব্যবহার করলাম, তারপর এসটিটিপি ব্যবহার করলাম। তারপর যে ওয়েবসাইটের যে লগইন ইনফরমেশন বা পাসওয়ার্ড যে ইনফরমেশনটা থাকে ওটা কি করলাম, ওই ইনফরমেশনটা ইনক্রিপ্টেড অপশনটা, পাসওয়ার্ডে ইনক্রিপ্টেড অপশনটা আমরা অন রাখলাম না যে ওয়েবসাইট তৈরি করার সময় বা সফটওয়্যার তৈরি করার সময়। তো এটা কিন্তু একটা সিকিউরিটির দিক দিয়ে যায়। তো এই সিকিউরিটি কী করলাম, আমরা একটা সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার সময় আমরা এগুলো গুরুত্ব দিলাম না, আমরা অন করলাম না, বা অন থাকা সত্ত্বেও মানে আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা ডিসেবল করে রাখলাম, বা আমরা ভুলবশত এগুলা ইউজ করলাম না। তো এইগুলো কিন্তু একটা ইউজারদের জন্য কিন্তু সেভ না, এই সফটওয়্যারগুলো বা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ইউজারদের জন্য কেন, এটার ওনারদের জন্য কিন্তু সেভ না, এটা কিন্তু অতি সহজেই হ্যাক হয়ে যাবে। তো এগুলারকে বলা হলো সিকিউরিটি মিসকনফিগারেশন। তো এই জায়গায় কিন্তু দেখানো আছে এই যে এসটিটিপি নাই, এটা কিন্তু এসটিটিপি মানে এসটিটিপিএস নাই, এসটিটিপি ওয়েবসাইট এটা। তো এটাই দেখা গেছে এটা। তারপর হলো যে 6 নাম্বার ভার্নাবিলিটি অ্যান্ড আউটডেটেড মানে কম্পোনেন্ট। মানে ভার্নাবেল এবং আউটডেটেড কম্পোনেন্ট বলতে বুঝাইছিল যে আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি ওই সফটওয়্যারগুলো কি হয়, অনেক কিছুদিন পর পর কিন্তু আপডেট আসে। তা আমরা কি করলাম, আপডেট না দিয়ে আমরা ওল্ড ভার্সনই ব্যবহার করতে থাকলাম। তো এটার ক্ষেত্রে কিন্তু ওই সফটওয়্যারটা সিকিউর থাকবে না। এমন আছে যে অনেক সময় দেখা যায় যে এই যে ওল্ড সফটওয়্যারগুলোয় বেশিরভাগ সময় কিন্তু ভার্নাবিলিটি দেখা দেয়, বিভিন্ন ধরনের ভার্নাবিলিটি দেখা দেয়। তো আমরা কি করলাম, যদি ওল্ড সফটওয়্যারগুলোতেই মানে আমরা ইউজ টু থাকলাম, বা নতুন কোনো সফটওয়্যার যদি মানে ওই সফটওয়্যারের ভিতরে আপডেট যদি আমরা ব্যবহার না করি, সেটা কিন্তু আমাদের জন্য ইনসিকিউর হয়ে যায়। তো আর এটা কিন্তু হয় বেশিরভাগ ওনারদের ক্ষেত্রেই হয়, কারণ ইউজাররা কি করে, ইউজারদের ক্ষেত্রেও হয় আর ওনারদের ক্ষেত্রেও হয়। ইউজাররা অনেক সময় কি করে, খেয়াল করে না, আপডেট কিন্তু ওনাররা ঠিকই পাঠাইছে, ওই অফিসিয়াল মানে ওই ওয়েবসাইট বা ওই সফটওয়্যারের অফিসিয়াল সাইটে কিন্তু আপডেট ঠিকই দিছে, আপডেট ঠিকই লঞ্চ করে দিছে, কিন্তু ইউজার কিন্তু লঞ্চ করে নাই, মানে ইউজার কিন্তু আপডেটটা দেয় নাই, যার ফলে কি হয় এই সমস্যাটা দেখা দেয়। বা অনেক সময় কি হয় যে ওনারটা থাকে, ওনাররা কি করে, ভুলবশত বা মনে না থাকার কারণে কিন্তু ওই সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনটাকে কি করেন, আপডেট করে না, ওই একটা মেথড দিয়েই চালাইতে থাকে। তো এটা কিন্তু অনেক দিন চলার পরে বা একটা সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন মার্কেটে আসার পরে এটা কিন্তু অনেকের নজরে পড়ে, অনেক হ্যাকারদের নজরে পড়ে, তারা কিন্তু বিভিন্ন ধরনের টেস্টিং করতে থাকে। তো এটা যদি আপডেট না দেওয়া হয়, এক সময় না এক সময় যায় কিন্তু ওই হ্যাকাররা কিন্তু এটাকে ব্রেক করে ফেলে, যে কোনো মেথড ব্যবহার করে ব্রেক করে ফেলে। আর যদি এটা আপডেটের উপরে থাকে তাহলে কিন্তু এটা ব্রেক করতে পারে না। তো এই জিনিসটাই আর কি, আমাদের যে কোনো সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, এবং সবসময় আমরা চাবো যে প্রতিনিয়ত যেই সফটওয়্যারগুলো বা যে সফটওয়্যারগুলো মানে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আপডেটের ভিতরে থাকে আমরা ওগুলাই বেশিরভাগ ব্যবহার করব। ওল্ড যে সিস্টেমগুলো আছে ওল্ড সিস্টেমগুলো আমরা ব্যবহার করা থেকে বিরত থাকব। তো এ আর কি ভার্নাবিলিটিটাকে হলো ভার্নাবেল এবং আউটডেটেড কম্পোনেন্টস, মানে এটা কি আর কি ভার্নাবেল এবং আউটডেটেড কম্পোনেন্টস বলে। তো তারপর হলো যে এটার কি এক্সাম্পল আছে, দেখি আমরা এক্সাম্পল, এই জায়গায় কিছু এক্সাম্পল দেখা গেছে এই যে। তো এইগুলো আর কি আপনারা দেখে নেবেন, আসলে আমি আর কি ডেফিনেশন দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যে এই টাইটেলটা অনুযায়ী আপনার আমি ডেফিনেশন দিয়ে দিতেছি আপনাদের যাতে বুঝতে সুবিধা, আপনারা যাতে সহজেই ক্যাচ করতে পারেন যে জিনিসটা আসলে কি আর জিনিসটা আসলে অ্যাটাকটা আসলে কি সম্পর্কিত। তো তারপর আসে হলো যে 7 নাম্বারে আছে আইডেন্টিফিকেশন এবং অথেন্টিকেশন ফেলিয়ার। এটা হলো যখন কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের প্রথমবার লগ ইন করা হয় এবং লগইন শেষে ইউজার এই যে প্রথমবার লগ ইন করা হয় এবং লগ ইন শেষে ইউজার কী করলো, এই ব্রাউজারে কিন্তু এই যে প্রথমবার যখন আমরা কি করি, যে কোনো ওয়েবসাইটে যদি বা ওয়েব অ্যাপ্লিকেশনে যদি আমরা লগ ইন করি তাহলে কিন্তু পাশে এই যে একটা সেভ অপশন আসে, আমরা কি করি
আমরা বারবার যেহেতু পাসওয়ার্ড দেওয়া লাগে এই করতে আমরা কী করি অলসতার খাতিরে কী করে দিই আমরা সেভ অপশনে ক্লিক করে দিই, যার ফলে কি হয় এটা কিন্তু ব্রাউজারে সেভ হয়ে থাকে। আর এই ব্রাউজারে সেভ হওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা কাজ হয়, এটা কুকি হিসেবে স্টোর হয়ে থাকে। ওই প্রত্যেকটা ব্রাউজারে আমাদের যা ভিজিট করি বা যা করি না করি এটা কিন্তু এই ব্রাউজারে কুকি হিসেবে সেভ হয়ে থাকে। প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকে ঢুকে আমরা যা যা কাজ করি এগুলো কিন্তু সব কুকি হিসেবে স্টোর হয়ে থাকে। এখন কি হলো, কোনো থার্ড পার্টি বা আপনার সিস্টেমটা কেউ অ্যাক্সেস করলো বা আপনার অবর্তমানে আপনার সিস্টেমটা কেউ ইউজ করতেছে, এখন ইউজ করতে করতে উনি কী করলো আপনার যে ব্রাউজারের যে কুকিগুলো ছিল ওই কুকি ইনফরমেশনগুলো বের করে নিল, বা কোনো থার্ড পার্টি আপনার সিস্টেমটা হ্যাক করলে ওই কুকি সিস্টেমগুলো মানে কুকিগুলো বের করে নিল, বের করে নিয়ে করলো তার যে সিস্টেম আছে বা তার যে ডিভাইস আছে ওই জায়গায় ইনপুট করলো বা ওই জায়গায় ইনজেকশন করে আপনার যে কুকিগুলো আছে উনি আর নতুন করে আর ওই ওয়েবসাইটে ইউজার আইডি খুললো না, কী করলো ওই ওয়েবসাইটে যায় ওই কুকিটা ইনজেক্ট করে দিল, যার ফলে কী হলো ওনার আর কিন্তু নতুন করে কোনো বা ইউজার আইডি খোলা লাগবে না, ওনার করলাম আপনার ইউজার আইডি দিয়ে আপনি কিন্তু উনি কিন্তু লগ ইন হয়ে যেতে পারবে। এটা হলো যে তখন কি হবে যে ওয়েব অ্যাপ্লিকেশনটা বা সফটওয়্যারটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না যে আসলে কে লগ ইন হয়েছে। ওই সফটওয়্যারটা বা যে ওয়েব অ্যাপ্লিকেশনটা থাকবে ওটা কিন্তু ভাববে যে আপনি লগ ইন হয়েছে, কিন্তু আপনি কিন্তু লগ ইন হন নাই, হয়েছে কিন্তু আপনার যে কুকিটা যে অ্যাক্সেস করছে সে লগ ইন হয়েছে। তো এটা কুকি না, শুধু এটা বুট ফোর্স অ্যাটাকের মাধ্যমেও করা যায়। এই যে বুট ফোর্স অ্যাটাকের মাধ্যমেও করা যায়। বুট ফোর্স অ্যাটাকটা কী হয় যে অনেক সময় যে অনেক ওয়েবসাইট এবং বর্তমানেও আছে, অনেক সময় না বর্তমানেও আছে অনেক ওয়েব অ্যাপ্লিকেশন কী করে বা সফটওয়্যার কী করে যে লগইন পোর্টালটা থাকে ওই লগইন পোর্টালটায় একটা নির্দিষ্ট টাইমের জন্য লগইন দেওয়া থাকে না, এই যে কী বলে রেস্ট্রিকশন দেওয়া থাকে না, যে আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার পর আপনি সর্বোচ্চ কয়বার পাসওয়ার্ডটা আপনি লগ ইন করার জন্য ট্রাই করতে পারবেন, এরকম কিছু রেস্ট্রিকশন দেওয়া থাকে না। যার ফলে কি হয় অ্যাটাকাররা বা যে কোনো থার্ড পার্টিরা কী করে গেস করে, যারা আর কি বুট ফোর্স অ্যাটাক ওরকমভাবে পারে না তারা কী করে গেস করে কী করে ওই লগ ইন হইতে চায় আপনার ইনফরমেশনের মাধ্যমে, যে গেস করে আপনার ইউজার নেম কী হইতে পারে, আপনার পাসওয়ার্ড কী হইতে পারে, তো গেস করে একটা অ্যাটাক লঞ্চ করে। যে যারা আর কি অ্যাটাক দেয় আর কি তারাও ওই সেম কাজটাই করে, তারা আর কি কী করে বড় পরিসরে একটা ফাইল বানায় ওইটার ভিতরে স্টোর রাখে যে আপনার ইউজার নেম কী হইতে পারে, আপনার পাসওয়ার্ড কী হইতে পারে, এরকম করে একটা বিশাল বড় একটা ফাইলটা বানায় ওইটা কী করে লগইন পোর্টালে যায় ইনজেক্ট করে দেয়। যার ফলে কী হয় একাধিক মানে খুব অল্প সময়ের ভিতরে ও একাধিকবার ট্রাই করতে পারে যে বুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে একাধিকবার অসংখ্য পাসওয়ার্ড এবং অসংখ্য ইউজার নেম ট্রাই করতে পারে যে কোনটা আপনার হতে পারে। যদি মিলে যায় আপনার ওই বুট ফোর্স অ্যাটাকের যে ফাইলটার সাথে যদি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মিলে যায় তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এই সিকিউরিটি ফিচারটা যদি অফ থাকে তখন কিন্তু ওই ওয়েবসাইট কিন্তু ধরতে পারবে না বা সফটওয়্যার কিন্তু ধরতে পারবে না যে আসলে কে লগ ইন হয়েছে, ওটা মনে করবে কিন্তু আপনি লগ ইন হয়েছেন, কিন্তু আসলে কিন্তু আপনি লগ ইন হন নাই। তো এইসব যদি ভার্নাবিলিটি থাকে একটি ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনে বা সফটওয়্যারে তাহলে কিন্তু এটারে ইয়ার ভিতরে ধরা হয়, আইডেন্টিফিকেশন এবং অথেন্টিকেশন ফেলিয়ারের ভিতরে ধরা হয়। তো নেক্সট যে আমাদের ভার্নাবিলিটি আছে এই যে জায়গায় কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে যে কী করলো আপনার যে ইনফরমেশনটা আছে আপনার ইনফরমেশনটা নিয়ে কী করলো ওই যে এই জায়গায় কিন্তু ইনজেক্ট করে দিল, ও নতুন করে কিছু করে নাই, জাস্ট আপনার ইনফরমেশনটাগুলো নিয়েই রাখা দিল, যার ফলে কী হলো ওর নতুন করে কিছু করা লাগলো না, যার ফলে কি নতুন করে কিছু করা লাগলো না, কিন্তু ও করলো কি আপনার ইনফরমেশন দিয়ে কিন্তু লগ ইন হলো। তো এটা কিন্তু একটা ব্রাউজার কিন্তু যখন কুকিটা ইনজেক্ট করা হবে তখন কিন্তু একটা ব্রাউজার করতে পারে না, ডিটেক্ট করতে পারে না আসলে কে লগ ইন হয়েছে। এই কুকির প্রবলেমটা কিন্তু বর্তমানেও আছে, বর্তমানেও এমন বড় বড় সাইট আছে যেগুলোয় আর কি এই কুকি প্রবলেমটা সলভ করা নাই, যার ফলে কি হয় মানুষ কিন্তু ওই যে বর্তমানে যে অনেক বড় বড় সাইট আছে যেগুলো এখনও কুকি প্রবলেমগুলো সলভ করে নাই, যার ফলে যে কেউ কিন্তু এই কুকিটা ইনজেক্ট করে ব্যবহার করে। এটা আর কি কিছু সাইট এটা নজরে নিছে, তারা ঠিক করছে দেখছি অনেকগুলো সাইটে এখন নজরে নিছে ঠিক করছে, কিন্তু তারপরও অনেক বড় বড় সাইট আছে দেখি এইগুলো তারা এখনও নজরে নেয় না এই জিনিসগুলা, তাদের কুকিগুলো এখনও ব্যবহার করা যায়। তো যাক, তারপর হলো যে আমাদের 8 নাম্বার আছে সফটওয়্যার অ্যান্ড ডাটা ইন্টিগ্রিটি ফেলিয়ার। তো সফটওয়্যার অ্যান্ড ডাটা ইন্টিগ্রিটি ফেলিয়ার এটা আর কি একটু হ্যাশ কোডের মাধ্যমে বোঝানো হয়। তো আমরা এটা ডেফিনেশনটা পড়ি। ইন্টিগ্রিটি হলো একটি ডাটা
যে ফরম্যাটে তৈরি করা হয়েছে, একদম শুরুতে যে ফরম্যাটে তৈরি করা হয়েছে, তো আজীবন বলতে একদম ওই ডাটাটার অ্যাবিলিটি যতদিন আছে ইউজ করার, ততদিনই আর কি ওই শুরুর ফরম্যাটটা যেই ফরম্যাটে তৈরি করা হয়েছে ওই আজীবন ওই ফরম্যাটই থাকার। আর এই থাকার অবস্থাটাকে ইন্টিগ্রিটি বলে, মানে অখণ্ডতা থাকবে। ডাটাটা যেভাবে আছে এইভাবেই থাকবে, ডাটাটা যতদিন হয়ে যায় কিংবা বছরের পর বছর পার হয়ে যাক, কিন্তু ডাটার অখণ্ডতা বজায় থাকবে। তো এরকম পরিস্থিতিকে ইন্টিগ্রিটি বলে। তো সফটওয়্যার অ্যান্ড ডাটার ইন্টিগ্রিটিটা কি? অর্থাৎ ইন্টিগ্রিটির মাধ্যমে ডাটার কোনো পরিবর্তন হতে পারবে না। এটি ডাটা যে ফরম্যাটে তৈরি করা হয়েছে ওই ফরম্যাটই থাকবে। অনেক সময় আমরা আমাদের সফটওয়্যার কিংবা ওয়েব অ্যাপ্লিকেশনের বেটার পারফরমেন্সের জন্য অনেক থার্ড পার্টি থিম বা প্লাগইন ইউজ করে থাকি, যার ফলে কি হয়, কিছুদিনের জন্য ওই আমাদের ওয়েবসাইটটা বা সফটওয়্যারটা যদি বেটার পারমিশন দেয়, তারপরেও কিন্তু কিছুদিন পর যায় কিন্তু আবার ডাউন হয়ে যায়, কারণ ওটার কি ইন্টিগ্রিটিটা কিন্তু বজায় থাকে না, যেহেতু আমরা থার্ড পার্টি ইউজ করে থাকি, বা আমরা কিন্তু ভেরিফাইও ইউজ করি না। কোনো কিছু ইউজ করার আগে আমরা কিন্তু ভালো করে ভেরিফাই করি না, ভেরিফাই না করেই কিন্তু আমরা ইউজ করা শুরু করে দিই। এই জিনিসগুলো আসলে ঠিক না, সহজেই কিন্তু এর মাধ্যমে হ্যাক হয়ে যায়। তো এই থিম বা প্লাগইনগুলো যদি ভেরিফাই করে না আমরা ইউজ করি, তাহলে কিন্তু খুব সহজেই হ্যাকাররা কী করবে, আমাদের যে সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ছিল ওগুলো অ্যাক্সেস নিয়ে ওগুলার ইনফরমেশন চেঞ্জ করে দিতে পারবে। ধরেন আপনি যে সফটওয়্যারের ভিতরে আপনি একটা জিনিস সম্পর্কে বা একটা আপনার, আপনি সাধারণ একটা এক্সাম্পল ভাবি, আপনার ধরেন স্কুল বা কলেজ বা ভার্সিটিতে আপনার একটা অ্যাসাইনমেন্ট দিল, যে বলল যে তুমি এই সিস্টেমটা সম্পর্কে বা এই জিনিসটা সম্পর্কে রিসার্চ করে একটা রিপোর্ট তৈরি করো। তো আপনি কি করলেন, রিপোর্টটা তৈরি করে আপনি আপনার ওয়েবসাইটে রাইখা দিলেন। আপনার নিজস্ব ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে রাইখা দিলেন, কিন্তু আপনি ওয়েবসাইট বানাইছেন ঠিকই, কিন্তু ওয়েবসাইটটা আপনি কি করছেন, থার্ড পার্টি থিম বা প্লাগইন ইউজ করছেন, বা ওয়েবসাইটে কোনো সিকিউরিটি ইউজ করেন নাই। তো সেক্ষেত্রে কি হইলো, যে আপনার যে ওয়েবসাইটটাও কিন্তু, একটা কথা মনে রাখবেন, ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো থাকে ওই ইনফরমেশনগুলো থাকে ইনক্রিপ্টেড অবস্থায় এবং হ্যাশ করা অবস্থায় থাকে। এই যে ইনক্রিপ্টেড আর হ্যাশ করা জিনিসটা কিন্তু প্রায় সিমিলার। ইনক্রিপ্টেডটা হলো প্লেন টেক্সটটাকে এরকম একটা ভাষায় করা থাকে, এরকম একটা ভাষায় কনভার্ট করা থাকে, যেটা আর কি সহজে বোঝা সম্ভব না। এই হ্যাশটা হলো যে ওই ফরম্যাট, ওই ইনক্রিপশনের ফরম্যাটটা হলো হ্যাশ। তো এরকম আকারে দেওয়া থাকে। এখন কি হলো, আপনি যে প্রথম যে ওই যে ডাটাটা স্টোর করে রাখছেন রিসার্চ করে, তখন কিন্তু একটা ইউনিক হ্যাশ তৈরি হবে। তো ওইটা কিন্তু সার্ভারের মাধ্যমে থাকবে বা ব্যাক এন্ডে এই কাজটা করে, হ্যাশ কাজটা করে। তো এখন কি হলো, আপনি যেহেতু সিকিউরিটি করেন নাই বা সিকিউরিটি দেন নাই ওয়েবসাইটে, বা থার্ড পার্টি কিছু থিম বা প্লাগইন ইউজ করছেন, এখন কি হলো যে থার্ড পার্টি কেউ বা হ্যাকার কি করলো, আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে নিল, আপনি বুঝতে পারলেন না। ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে আপনার ইনফরমেশনটা কী করলো, এডিট করে দিল। এডিট করার ফলে কিন্তু এই হ্যাশ কোডটাও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যে হ্যাশ কোডটা তো থাকে, ইনক্রিপশন যে মেথডটা ব্যবহার করা হয়, এই মেথডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আপনি কিন্তু এগুলো কিন্তু বুঝেন না। আপনি কি করলেন, আপনি যে স্টোর করা আছে, আপনি তো জানেন যে স্টোর করা আছে, আপনি ওর ওইটাই কী করলেন, সাবমিট করে দিলেন। তো সাবমিট করার পরে কী হলো, ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবার কিন্তু চেঞ্জ করে দিছে। তো আপনার যে স্যার আছে বা গ্রুপ লিডার আছে, সে কীগুলো দেখলো যে সে যেই রিলেটেড জিনিস আপনার রিসার্চ করতে দিছে, আপনি কিন্তু সেই রিলেটেড জিনিস তার কাছে জমা দেন নাই। তো সেক্ষেত্রে কী হলো, সে নিয়ে আপনাকে আবার জিজ্ঞাসা করলো যে কী হলো, তুমি তো এটা জমা দাও নাই। তখন আপনি কী করলেন, আপনি তো বললেন যে না, আমি তো রিসার্চ করে ওয়েবসাইটে জমা রাখছি। কিন্তু কী হলো, মাঝখানটা কিন্তু হ্যাকাররা আপনার জিনিসটা এডিট করে দিল, আপনি কিন্তু বুঝতে পারলেন না। তো এরকম জিনিসটা হলো ইন্টিগ্রিটি, যে যেভাবে তৈরি করবেন ওইভাবেই থাকবো, এটা আর কি এডিট হইতে পারবো না, মানে একদম অখণ্ডতা বজায় থাকবো। তো এই সিস্টেমটারে বলা হলো ইন্টিগ্রিটি, মানে একদম অখণ্ডতা বজায় থাকবো আজীবনের জন্য। ওয়েবসাইটে যদি এরকম ইন্টিগ্রিটি রিলেটেড কোনো ভার্নাবিলিটি থাকে, যে না রিস্ক থাকে, যে না এই ওয়েবসাইটে ডাটা সিকিউর থাকবে না, বা আমি যা মেথড ব্যবহার করতেছি ওই মেথডের ডাটা ইন্টিগ্রিটি থাকা পসিবল না, তো এইসব জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে এবং আমাদের একদম সিকিউর মেথড ব্যবহার করতে হবে, যাতে আমরা যেইভাবে ডাটাটা তৈরি করছি একদম সেম যাতে ওইভাবেই ডাটাটা থাকে আজীবনের জন্য। তো এই মেথডটা কি হলো, ইন্টিগ্রিটি বলে। তো এটা আর কি আমরা আর কি খেয়াল করি না অনেক সময়, বা ইচ্ছাকৃতভাবে আমরা এগুলো গুরুত্ব দিই না, যার ফলে কি হয়, অনেক সময় আমাদের যে
ইনফরমেশনগুলো থাকে ওগুলা সেভ থাকে না, হ্যাক হয়ে যায়। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। আর আরেকটা জিনিস যে আপনারা যে ব্যবহার করবেন, যে বিভিন্ন ধরনের থিম, প্লাগইন বা সফটওয়্যার যে ব্যবহার করেন, অনেক ক্ষেত্রে কি হয় যে অফিসিয়াল মেথডগুলো পেইড থাকে, যার ফলে কি করে আপনারা ক্র্যাক ভার্সন ইউজ করেন। তো ক্র্যাক ভার্সন ইউজ করার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ওই যে সফটওয়্যারগুলো বা প্লাগইনগুলো বা থিমগুলো যে আপনারা ইউজ করেন, তো ওগুলার অফিসিয়াল প্ল্যাটফর্মে ওগুলার কিছু ইউনিক হ্যাশ কোড দেওয়া থাকে বা ইউনিক কিছু কোড দেওয়া থাকে বা ইউনিক কিছু লেখা থাকে, যে যার ফলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটাই আসলে এই সফটওয়্যারটা। তো যখন আপনি থার্ড পার্টি মেথড থেকে ওটা ডাউনলোড করবেন বা থার্ড পার্টি মেথডের থেকে যে নিবেন, তখন আপনি আর কি ওটা চেক করবেন, ওই যে অফিসিয়াল পেজে যায় যে চেক করবেন যে ওটার ইউনিক জিনিসটা কী ছিল। যদি কোড দেওয়া থাকে কোডটা মিলাইবেন ওই থার্ড পার্টি ওয়েবসাইটে যায়া বা থার্ড পার্টি লোকের কাছে যায়া, বা হ্যাশ কোড দেওয়া থাকলে হ্যাশ কোডটা মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা, সে যে সফটওয়্যারটা দিতেছে ওই সফটওয়্যারের হ্যাশ কোডটার আর অফিসিয়াল সাইডে যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারটার হ্যাশ কোড সেম কিনা। যদি সেম থাকে তাহলে ইউজ করবেন, আর সেম যদি না থাকে তাহলে মনে করবেন যে এর ভিতরে কোনো গাবলা আছে, এর নিজে থেকে কিছু এডিট করছে, এডিট করে প্লেলোড ইনজেক্ট করছে, ইনজেক্ট করে তারপর আপনাদের দিতেছে। তো এটা আর কি খেয়াল রাখবেন, খেয়াল রেখে তারপর ইউজ করবেন, তাইলে কিন্তু আর ইন্টিগ্রিটিটা ঠিকই থাকলো, ইন্টিগ্রিটি আর ফেলিয়ার হইল না। তো তারপরে যে আছে, তারপরে যে 9 নাম্বার যে আমাদের যে ভার্নাবিলিটিটা, ওটা হলো সিকিউরিটি লগিং অ্যান্ড মনিটরিং ফেলিয়ার। তো এটা কি আসলে, এটা আমরা জানি যে অনেক সময় ওয়েব অ্যাপ্লিকেশন যেমন ফেসবুক, তো ফেসবুকে লগিংয়ের ক্ষেত্রে যে লগিং পেজটাই কিন্তু এই যে বললাম, কিন্তু লগিং পেজটাই কিন্তু বুট ফোর্স অ্যাটাক হয় বা গেসিং অ্যাটাক হয়, গেস করে করে মানুষ কী করে অ্যাটাক করে। তো এটা যদি ধরেন আপনি তখন রিস্ট্রিকশন দিয়ে রাখলেন, এখন রিস্ট্রিকশন দিয়ে রাখার ফলে কী হলো, এক একজন কী করলো, আপনি ধরেন এই জিমেল দিয়ে একজন লগ ইন করে কয়টা গেস করলো, আবার আরেকটা জিমেল দিয়ে লগ ইন করে কয়টা কিন্তু গেস করলো। আপনি কিন্তু জাস্ট রেস্ট্রিকশন দিয়ে রাখছেন যে একজন জিমেল দিয়া বা একজন ইউজার সর্বোচ্চ এতটা বার লগ ইন করার চেষ্টা করতে পারবেন, কিন্তু আপনি কোনো মনিটাইজেশন অন রাখেন নাই। তো যার ফলে কী হলো, জিমেল বারবার জিমেল পাল্টায় গেস করলো বা বারবার জিমেল পাল্টায় বুঝফোর দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আপনি কি করছেন, জাস্ট ওটুকু সীমাবদ্ধ থাকছেন, মনিটাইজেশন রাখেন নাই। যার ফলে কী হলো, বারবার অ্যাপ্লাই করতে করতে বা একই আইপি দিয়ে বারবার রিকোয়েস্ট দিতে দিতে একসময় ব্রেক করে ফেলাইলো। এখন আপনি যদি এই সিকিউরিটি লগইনটার আরও সিকিউর করেন এবং মনিটাইজেশন অন রাখেন বা মনিটরিং অন রাখেন, তখন কী হবে, আপনি কিন্তু লাইভ দেখতে পারবেন। যখনই কিন্তু পারফর্ম হইব অ্যাটাক পারফর্ম হইব, তখন কিন্তু আপনার কাছে একটা সিগন্যাল যাবে যে মনিটরিং অন রাখলে, ফিচারটা অন রাখলে আপনার কাছে একটা সিগন্যাল যাবে যে না, এই ইউজারটা মাত্রাতিরিক্ত দিতেছে, রিকোয়েস্ট দিতেছে, বা এই একই আইপি থেকে ও বারবার রিকোয়েস্ট দিতেছে, ও একটা কিছু মিলিশিয়াস কিছু করতে চাইতেছে বা ও আনঅথরাইজ কিছু করতে চাইতেছে, এরকম একটা যাবে আপনার কাছে, অ্যালার্ট যাবে আপনার কাছে। তো মনিটরেশন যখন অন রাখবেন, মানে মনিটরিং যখন অন রাখবেন আপনি, তখন কিন্তু আপনি খুব সহজে এটা আইডেন্টিফাই করতে পারবেন এবং ওই ইউজারটাকে ব্লক করে দিতে পারবেন বা ওই আইপিটারে ব্লক করে দিতে পারবেন যে এই আইপি দেখে আর রিকোয়েস্ট পাঠাতে পারবো না। তো এই জিনিসটা হলো যে সিকিউরিটি লগিং এবং মনিটরিং ফেলিয়ার। যদি ওই ওয়েবসাইট বা যে আপনার যে ওয়েবসাইট আছে বা সফটওয়্যার আছে বা বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ওগুলায় যদি এই সিকিউরিটি লগিং এবং মনিটরিং ফিচার যদি অন না করে, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু হ্যাক হয়ে যাবে। মানে যে কেউ বুট ফোর্স অ্যাটাক মারবো, যে কেউ গেসিং অ্যাটাক মারবো, যে কেউ একই আইপি দিয়ে একাধিকবার রিকোয়েস্ট পাঠাতে পারবো, একবার না একবার একটা না একটা মেথডকে ব্রেক করেই ফেলতে পারবো। তো এই ফিচারটা যদি ডিসেবল থাকে বা এই ফিচারটা যদি অনই না করে বা মানে অ্যাডই না করে, তাইলে এটারে বলা হলো যে সিকিউরিটি লগিং এবং মনিটরিং ফেলিয়ার্স। এই যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তো তারপরেও দেখি যে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে কিনা। না, আর মনে হয় কিছু এক্সাম্পল দেওয়া নাই। না, এটা আর কি শর্টে বোঝানো আছে, কারণ এটা রিলেটেড আরও অনেক, এই যে আইডেন্টিফাই মানে ইনসিকিউর ডিজাইন বা সিকিউরিটি মিসকনফিগারেশন, এটা কিন্তু এই যে এটা রিলেটেড, সিকিউরিটি লগিং এবং মনিটরিং রিলেটেড কিন্তু। তো যার কারণে হয়তো বা এই জায়গায় কিছু কম দেওয়া আছে, এক্সাম্পল কম দেওয়া আছে। তো তারপর হলো যে একদম লাস্ট যে ভার্নাবিলিটিটা, ওটা হলো সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি বা SSRF। আর এই যে এই ভার্নাবিলিটিটা বা এই যে কি বলে, ভার্নাবিলিটিটা, এটা কিন্তু হয়ে থাকে ইউআরএল ভিত্তিক, যে সাধারণত ইউআরএল ভিত্তিক, মানে এটা হলো ইউআরএল ভিত্তিক অ্যাটাক,
যে আমরা যখন একটা ইউআরএল ভিজিট মানে ইউআরএল বলে আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি তখন কিন্তু এই জায়গায় একটা ইউআরএল দেওয়া থাকে, এই যে একটা ইউআরএল দেওয়া থাকে। তো এই যেও কিন্তু একটা ইউআরএল দেওয়া আছে, আর এই ইউআরএল এ কিন্তু প্যারামিটার দেওয়া থাকে, একটা প্রত্যেকটা ইউআরএল এ কিন্তু একটা একটা করে এরকম স্ল্যাশ দিয়া এই যে প্যারামিটার দেওয়া থাকে। তো আমি যদি এটার প্যারামিটারটা দেই যে ডব্লিউপি অ্যাডমিন দিলাম, তো এটা কিন্তু আসবে না এখন। এই যে দেখেন এটা কিন্তু আসে নাই, যে আমরা কিন্তু একটা সিকিউরিটি মেথড ইউজ করছি, যার ফলে কি হয়, কেউ যদি আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে চায় তারা কিন্তু আমাদের এরকম একটা দেওয়া হবে, কি বলে ওটারে, নাকি অ্যালার্ট করা হবে যে এটা কিন্তু ঠিক না, তোমার কিন্তু এই জায়গায় অ্যাক্সেস নাই, তুমি কেন এই জায়গায় আসতেছো। এই যে কি নেট প্রবলেম নাকি আমার, হতে পারে এই যে আসছে একটু স্লো হয়ে গেছে হয়তো বা আমাদের নেটটা। তো এই যে আমরা কিন্তু একটা মেথড ইউজ করছি, মেথড ইউজ করার ফলে কিন্তু যে কেউ যদি আমাদের যে আছে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে কিন্তু অ্যাডমিন প্যানেলে আসতে পারবে না, আসতে গেলেই কিন্তু তারা কিন্তু একটা অ্যালার্ট দিয়ে দেওয়া হবে কি যে তোমার কিন্তু এটার পারমিশন নেই, তুমি এই জায়গায় যাইতেছো কি লেগা, এটা কিন্তু একটা অ্যালার্ট দিয়ে দেওয়া হবে। তো এই যে এটা কিন্তু ইউআরএল এর মাধ্যমে, ইউআরএল এর প্যারামিটারের মাধ্যমে, এই যে দেখলেন আমরা কিন্তু ইউআরএল এর প্যারামিটার ইউজ করলাম। এই যে আমরা কিন্তু এই জায়গায় একটা প্যারামিটার ইউজ করছি, প্যারামিটার ইউজ করে ডব্লিউপি অ্যাডমিন গেছি, আমরা কিন্তু একটা প্যারামিটার লিখছি স্ল্যাশ দিয়া, যাওয়ার ফলেই কিন্তু আমাদের ওই অ্যাডমিন পেজটা আসছে, এই জায়গায় কিন্তু সেমটা বোঝানো হয়েছে। তো এখন কি হয়েছে, সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারিটা কি হয়েছে, যে এই জায়গায় এমন কিছু প্যারামিটার ইউজ করা হয়, যে এই জায়গায় এমন কিছু প্যারামিটার ইউজ করা হয়, এই যে এক্সাম্পল দেওয়া আছে, এই যে কিছু প্যারামিটার ইউজ করছে, যে প্যারামিটারগুলোর মাধ্যমে যে ইউজারের বা নর্মাল ইউজারের বা থার্ড পার্টির যদি কোনো পারমিশন না থাকে, ওই জায়গায় যাওয়ার যদি পারমিশন না থাকে, তাও কিন্তু ওই প্যারামিটার অনুযায়ী এই রেজাল্টগুলো কিন্তু দিয়ে দেয়, যদি ভার্নাবিলিটিটা থাকে বা যদি কোনো ফিউচার অ্যাড করা না থাকে। যে সার্ভার সাইড রিকোয়েস্ট যে ফরজারিটা আছে, এটা যদি দুর্বলতা থাকে বা ত্রুটি থাকে, তো তখন কিন্তু যে প্যারামিটার যদি ইউজ করা হয় বা প্যারামিটার যখন ব্যবহার করা হয়, তখন যে প্যারামিটারের ভিতরে ধরেন একটা নর্মাল ইউজার, এখন আমি কি করলাম, ওয়েবসাইটে ভিজিট করলাম, ইউআরএলটার মাধ্যমে ওয়েবসাইটে ভিজিট করলাম, এখন আমি কিন্তু জাস্ট একটা ওয়েবসাইটে কি আছে তা কিন্তু দেখতে পারবো, এছাড়া কিন্তু আমরা অন্য কিছু দেখতে পারবো না। এই যে ওয়েবসাইটে কি আছে আমরা কিন্তু শুধু তাই দেখতে পারবো, এছাড়া কিন্তু আমরা ওয়েবসাইটের কিছু দেখতে পারবো না। তো এখন কি আমি কি করলাম, একটা প্যারামিটার ইউজ করলাম, এই যে স্ল্যাশ দিয়ে একটা প্যারামিটার ইউজ করলাম, যেই প্যারামিটারে বলা আছে কি আমার অ্যাডমিন ইউজার, যে এই অ্যাডমিন ইউজারের পাসওয়ার্ড বা ইউজার আইডি বা অ্যাডমিন ইউজার রিলেটেড যত ইনফরমেশন আছে সব আমাকে দিয়ে দাও বা ওই জায়গায় নিয়ে যাও। তো এই স্ল্যাশ ইউজ করে আমরা কি করলাম, ওই প্যারামিটার অনুযায়ী গেলাম। এই যে যেমন এই স্ল্যাশ ইউজ করে কি করলাম, ডব্লিউপি অ্যাডমিনটা কিন্তু একটা লগিং পোর্টাল। তো এটা গেলাম, তা আমরা কি করলাম, আমরা যেহেতু আমরা ইন্টার দিলাম, আমাদের কিন্তু সিকিউরিটি অ্যাড করা আছে ফিচার, যার ফলে কি আমাদের কিন্তু একটা অ্যালার্ট দেয়। তো এই যে সিকিউরিটি যে ফিচারটা, এই ফিচারটা যদি অ্যালার্ট বা মানে এনাবেল করা না থাকে, বা এই যে সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারির যদি কোনো ত্রুটি থাকে, তখন কিন্তু এটা একটা ফেলিওর হয়ে যায়। ফেলিওর হয়ে গেলে একটা ইউজার বা থার্ড পার্টি যেই ইয়াগুলো দেয়, যে প্যারামিটারে যা লেখা দিবে ওই প্যারামিটার অনুযায়ী ওই জায়গায় কিন্তু নিয়ে যাব। যেমনটা এই যে জায়গায় বুঝাইছে যে একটা ইউজার ইউআরএল দিবে, ইউআরএল এর ভিতরে এই যে কি লিখছে সার্ভার ডট, এই যে কিছু সামথিং লিখছে, লেখা কি করছে এটারে ওয়েবসাইটের ভিতরে ইন্টার দিছে, ইন্টার দেওয়ার পরে কি করছে, এটা সার্ভারে গেছে, সার্ভারে যাইয়া ওই ইনফরমেশনটা আছে, যে ইনফরমেশনটা খুঁজে পাইয়া এবং এটা কি করছে, শো করে দিছে, এই যে শো করে দিছে কিন্তু এপে কি হিসেবে শো করে দিছে। কি জন্য শো করছে, কারণ কি এই জায়গায় এই সিকিউরিটি দেওয়া নাই, সার্ভার সাইড যে রিকোয়েস্ট ফরজারি আছে এই সিকিউরিটি কিন্তু দেওয়া নাই, যার ফলে কি হয়েছে, সহজেই কিন্তু বের হয়ে গেছে। তো এইগুলা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এই সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারিটা মেইনলি এটা কিন্তু শুধুমাত্র ইউআরএল ভিত্তিক অ্যাটাক, এটা শুধুমাত্র ইউআরএল ভিত্তিক অ্যাটাক। এই ইউআরএল এর মাধ্যমে বিভিন্ন প্যারামিটার ইউজ করা হয়, বিভিন্ন প্যারামিটার ইউজ করে তারপর ইন্টার দেওয়া হয়, মানে ইনজেক্ট করা হয়, ইনজেক্ট করলেই আর কি যদি এই ভার্নাবিলিটিতে ত্রুটি থাকে বা কোনো কারণে যদি ইনাবেল না করা থাকে, বা যদি কোনো সিস্টেম ত্রুটি থাকে বা ওই যে ওনার ত্রুটি থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু কাজ করে যাবে, কাজ করে গেলে কিন্তু অতি সহজেই কিন্তু এটা হ্যাক হয়ে যাবে। আর এটা কিন্তু বেশিরভাগ সময়
ইয়া এখনকার সময় মনে হয় অতটা কাজ করে না, তবে আগেরকার সময় এটা বেশিরভাগ কাজ করতো এবং যে কেউ কিন্তু এটা এরকম ইনজেক্ট করলে রেজাল্ট দেখায় দিত। তো এইগুলো আমাদের সচেতন থাকতে হবে যে যে আমরা যে দেখলাম যে ওয়েবস বলতে যে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্ট, ওপেন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্ট, তো এটার কিন্তু মোট টপ 10 মানে প্রতি বছর এরা 3 বছর পর পর এরা টপ 10 ভার্নাবিলিটি করে পাবলিশ করে। তো এই যে ভার্নাবিলিটিগুলো এগুলো কিন্তু কমন ভার্নাবিলিটি, প্রতি বছরই ঘুরে ফিরে এইগুলাই থাকে, হাতে গোনা 3টা বা 4টা আবার নতুন করে অ্যাড হয়, বাকি কিন্তু এই কমনগুলাই থাকে। 10টার ভিতরে ধরেন 6টা বা 7টা কমন থাকবে, বাকি 2টা বা 3টা বা 4টা বা 5টা, বড় জোর 5টা বা 6টা কিন্তু নতুন করে অ্যাড হবে। বাকিগুলো যে থাকে এগুলো কিন্তু প্রতি বছর রিপিট হয়। তো এই জিনিসগুলো আমাদের সচেতন হওয়া দরকার, কারণ আমরা এই যে অনেকেই আছে মানে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু এগুলো নিয়ে সচেতন হয় না অতটা, তাদেরও কিন্তু এই ত্রুটিগুলো থাইকা থাকে। কিন্তু এই যে ওদের যে প্রজেক্টটা, ওরা যে অর্গানাইজেশন আছে, ওরা কিন্তু একটা বা 2টা ওয়েবসাইট সার্ভে করেই কিন্তু এই রিপোর্টটা তৈরি করে না, ওরা কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সার্ভে করে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের যে রিপোর্টগুলো আছে বা ভার্নাবিলিটিগুলো আছে ওগুলো কিন্তু টেস্টিং করে তারপর যে রেজাল্ট বাইর করে তারপর তারা তাদের যে কি করলে ওটারে যে প্রতিষ্ঠানটা আছে ওই প্রতিষ্ঠানটার ভিতরে অ্যাড করে এবং কি করে পাবলিশ করে দেয়, সবাই জানায় দেয় যে এই বছর আমরা এই ভার্নাবিলিটিগুলো সবচেয়ে বেশি পাইছি। তো আমাদের সচেতন হওয়া দরকার যে ওয়েবসাইট ব্যবহার করার ক্ষেত্রে, হোক আমরা ইউজার হোক আমরা ওনার, দোনোজনের ক্ষেত্রে আমাদের কি করা দরকার, সিকিউর হওয়া দরকার এবং আমাদের বুঝে শুনে কাজ করা দরকার এবং বুঝে শুনে সব কিছু ইউজ করা দরকার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আসলে দেখলাম যে ওয়েবসের যে টপ 10 ভার্নাবিলিটিগুলো আছে, এই ভার্নাবিলিটি শুরুগুলো সম্পর্কে জানলাম যে ভার্নাবিলিটিগুলো কী এবং কিভাবে ওয়ার্ক করে এবং এগুলোর ডেফিনেশন সম্পর্কে জানলাম। তো আমাদের আসলে বলার কিছু নাই, এগুলো সম্পর্কে আসলে আরও সিকিউর হতে হবে আমাদের এবং নিজের সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। তো এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে সিকিউরিটি সম্পর্কে কী এবং জানতে পারবেন, এবং এগুলার যে ট্রাই হ্যাকমি আছে, আবার অন্য অনেক প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মে যে লাইভ মানে ইন্ট্রোডাকশন দেওয়া থাকে ওগুলার প্র্যাকটিক্যাল করতে পারবেন। আর যদি প্র্যাকটিক্যাল করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের জানাতে পারেন, বা আমাদের যে অফিসিয়াল যে ইয়াগুলো আছে, ফেসবুক পেজ আছে, তারপর ওয়েবসাইট আছে, তারপর টেলিগ্রাম গ্রুপ আছে, এগুলো জয়েন হয়ে আমাদেরকে জানাইতে পারেন যে আপনি এই ভার্নাবিলিটিটা সম্পর্কে বুঝতেছেন না, বা এটার প্র্যাকটিক্যাল করতে এই সমস্যা হইতেছে ওই সমস্যা হইতেছে, আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব সুন্দরভাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কি কি ভিডিও রিলেটেড ভিডিও দরকার এবং এই ভিডিওটা কেমন হয়েছে বা কি কি ত্রুটি আছে ভিডিওতে তৈরি করতে, বা কিভাবে ভিডিও তৈরি করলে আপনাদের বোঝায় সহজ হয়, এগুলো আর কি জানাতে পারেন কমেন্ট সেকশনে, যার ফলে আমাদের খুব উপকার হবে যে আমরা আসলে আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।